সিক্স সেমিস্টার জি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের যে পার্সেন্টটা আমি পড়াবো সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া। তার মধ্যে মডার্নাইজেশন, সেকুলারাইজেশন, ওয়েস্টার্নাইজেশন অ্যান্ড সংস্কৃতাইজেশন, আমি এই পয়েন্টগুলো তোমাদের পড়াবো। এবং আরেকটা রয়েছে যে দলিত মুভমেন্টস অ্যান্ড ওমেন মুভমেন্টস, আমি এই টপিকগুলো তোমাদের আমি আলোচনা করব তোমাদেরকে নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃতায়ন বা সংস্কৃতাইজেশন। সংস্কৃতাইজেশন যে শব্দটি, সেটি অক্সফোর্ড থেকে প্রকাশিত 1952 সালে প্রথম প্রকাশিত করেন এম.এন. শ্রীনিবাস। এই কথাটি তিনি প্রথম যে উল্লেখ করেন যে তার বিখ্যাত গ্রন্থ, সেটি হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি অ্যামাং দ্য কুকস অফ সাউদার্ন ইন্ডিয়ান। এই যে বইটা রয়েছে বা এই যে গ্রন্থটা রয়েছে, তার মধ্যেই তিনি প্রথম সংস্কৃতায়ন এই ধারণাটি নামকরণ করেন বা ধারণাটি দিয়েছিলেন। জাতিভিত্তিক স্তরবিন্যাসের কাঠামোর মধ্যে এবং গ্রেট ট্র্যাডিশন বা বৃহত্তর ঐতিহ্যের ধারণার মধ্যে সাংস্কৃতিক সচলতার প্রত্যাশা ও অভিজ্ঞতাই দক্ষিণ ভারতের কুকদের মধ্যে জনজীবন বিশ্লেষণের জন্য শ্রীনিবাস প্রথম সংস্কৃতায়ন ধারণাটি ব্যবহার করেন। দক্ষিণ ভারতের এক উপজাতি রয়েছে, সেটা হচ্ছে কুক। কুক উপজাতি রয়েছে, তাদের ওপরেই তিনি গবেষণা করে তিনি প্রথম সংস্কৃতায়ন ধারণাটি ব্যবহার করেন। 1952 সালে অক্সফোর্ড থেকে প্রকাশিত রিলিজিয়ান্স অ্যান্ড সোসাইটি অ্যামাং দ্য কুকস অফ সাউথ ইন্ডিয়া, তিনি প্রথম এই ধারণাটি কিন্তু তুলে ধরেন। হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য কাঠামোগত ভিত্তি হলো জাতি প্রথা। আমাদের এই হিন্দু সমাজে আমাদের হিন্দু সমাজে একটি উল্লেখযোগ্য কাঠামোগত ভিত্তি হলো জাতি প্রথা। তার মতে এই জাতি প্রথার কাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকেই সংস্কৃতায়ন ধারণাটিকে বোঝা সম্ভব। সনাতনী হিন্দু সমাজে জাতি ব্যবস্থার ক্রমোচ্চ বিন্যাসের উচ্চ অবস্থানকারী জাতিগোষ্ঠীর মধ্য ও নিম্ন অবস্থানকারী জনগোষ্ঠীর তুলনায় বেশি উন্নত জীবনধারা থাকায় শ্রীনিবাস দেখান নিম্ন অবস্থানরত জাতি গোষ্ঠীর মধ্যে সংস্কৃতায়ন প্রক্রিয়াটি ঘটে। অর্থাৎ উচ্চ বর্ণের আমাদের 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমাদের হিন্দু জাতি ব্যবস্থায় এই যে 4টি ভাগ বা শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে নিচু জাতের মানুষেরা নিচু জাতের মানুষের মধ্যে এই সংস্কৃতায়ন ধারণাটি তিনি প্রথম খুব উল্লেখযোগ্য হারে দেখেছিলেন। তাই বলছেন যে শুধুমাত্র নিম্ন অবস্থানভুক্ত জাতিগোষ্ঠীর ক্ষেত্রে নয়, এই প্রক্রিয়া উপজাতিদের মধ্যেও লক্ষ্য তিনি করেছেন। শুধু নিম্ন জাতির মধ্যে না, তিনি দেখেছেন যে উপজাতিদের মধ্যেও এটা কিন্তু লক্ষ্য করা যায়। এই প্রক্রিয়া নিম্ন অবস্থানকারী জাতিগোষ্ঠী উচ্চ অবস্থানকারী জাতিগোষ্ঠীর জীবনধারা ও প্রথা অনুকরণ করে নিজেদের সামাজিক অবস্থানের উন্নতি ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ সংস্কৃতায়ন ধারণাটি হচ্ছে উচ্চ বর্ণের বা উঁচু জাতির মানুষের জীবনধারা, রীতিনীতি যখন নিচু ধরনের বা নিচু জাতের মানুষেরা বা নিম্ন বর্ণের মানুষেরা যখন গ্রহণ করে এবং অনুকরণ করে চলে, তখন থেকে আমরা বলবো সংস্কৃতায়ন। তো সেই দিক থেকে আমরা যদি দেখি যে তাত্ত্বিক দিক থেকে নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠীর পক্ষে ব্রাহ্মণ্য প্রথা ও রীতিনীতির অভিযোজন ঘটানো সম্ভব নয়, কিন্তু অব্রাহ্মণ বহু জাতিগোষ্ঠীর জীবনে ব্রাহ্মণ্য প্রথা ও রীতিনীতির ব্যবহার থেকে শ্রীনিবাস এই বক্তব্যে এসে পৌঁছেছিলেন যে উচ্চ অবস্থানরত অন্য জাতিগোষ্ঠীর পাশাপাশি নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠীর জীবনেও এমন বিশেষ কোনো প্রক্রিয়া অবশ্যই কার্যকর আছে। এই ধারণা থেকেই তিনি এই সংস্কৃতায়ন ধারণাটির প্রচলন বা ব্যবহার করেন। কিন্তু এর পাশাপাশি তিনি একথাও স্বীকার করেছেন যে নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠীর পক্ষে তাদের জীবনে ব্রাহ্মণ্য রীতিনীতি ও প্রথার সফল অভিযোজন ঘটানো অনেক সময় আঞ্চলিক ক্ষেত্রে কর্তৃত্বকারী জাতি বা রাজার বদান্যতা বা হিংসাত্মক আক্রমণের দ্বারা প্রভাবিত ছিল। সেই সময় যখন এম.এন. শ্রীনিবাস দক্ষিণ ভারতের কুকদের উপরে বিভিন্ন গবেষণায় রত ছিলেন, সেই সময় তিনি দেখেছিলেন যে নিম্নবর্ণের অনেক জায়গায় বা অনেক স্থানে বা
অনেক এরিয়ায় তিনি দেখেছেন যে নিম্নবর্ণের মানুষেরা যখন ব্রাহ্মণ্য প্রথা, রীতিনীতি সেগুলো যখন তারা অনুকরণ করেন, তখন তাদের প্রতি কি হয়, তাদের প্রতি কিন্তু অন্যান্য জাতিগোষ্ঠী অর্থাৎ মানে যারা উচ্চ বর্ণের বা রাজা, এদের কি হয়, বিভিন্ন হিংসার শিকার হতে হয় বা তারা বিভিন্ন আক্রমণাত্মক মনোভাব তারা কিন্তু পোষণ করেছিলেন। সেক্ষেত্রে ওই অঞ্চলের কর্তৃত্বকারী জাতি বা রাজা দৈহিক শক্তি প্রয়োগের মধ্য দিয়ে নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠীকে ব্রাহ্মণ রীতি ও প্রথার অভিযান ঘটাতে বাধা দিত, অর্থাৎ তাদের উপরে শারীরিক কিন্তু অত্যাচার চালাতো। এই আঞ্চলিক ক্ষেত্রে কর্তৃত্বকারী গোষ্ঠী সব ক্ষেত্রেই ব্রাহ্মণ হতেন এমন নয়। কর্তৃত্বকারী গোষ্ঠীর আলোচনার সেটা আমরা কিন্তু দেখতে পাই। হিন্দু সমাজের নিম্ন অবস্থানরত বহু জাতিগোষ্ঠীর কাছে ব্রাহ্মণ রীতিনীতি ও প্রথা বেশিরভাগ সময় বৃত্তাকারে ঘটে যাওয়া কোনো কর্মের প্রতিক্রিয়া হিসেবে পৌঁছে যেত, অর্থাৎ প্রত্যেকটি জাতিগোষ্ঠী তার থেকে উচ্চ অবস্থানরত জাতিগোষ্ঠী থেকে তা গ্রহণ করত। অর্থাৎ আমরা বলতেই পারি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এবার ক্ষত্রিয়রা দেখা গেল যে ব্রাহ্মণকে অনুকরণ করছে, আবার ক্ষত্রিয়কে আবার অনুকরণ কে করছে, আবার বৈশ্য করছে বা শূদ্র করছে, আবার শূদ্র আবার বৈশ্যকে করছে। মানে এইভাবে কিন্তু একটা অনুকরণ, শুধু ব্রাহ্মণকে অনুকরণ করবে সেটা কিন্তু নয়। সমাজ ব্যবস্থায় উচ্চ বর্ণের বা উঁচু জাতির লোকেদের অনুকরণ করত তার পশ্চাৎপদ যে জাতি রয়েছে বা বর্ণ রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি জাতিগোষ্ঠী তার থেকে উচ্চ অবস্থানত জাতিগোষ্ঠীর থেকে তা গ্রহণ করত এবং তার থেকে নিম্ন অবস্থানত জাতিগোষ্ঠী আবার তার থেকে তা গ্রহণ করত। আবার অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা থাকলেই কোনো জাতিগোষ্ঠীর আচরণবিধির দিক থেকে সমাজে উচ্চ অবস্থান হতো এমন কিন্তু নয়। অর্থাৎ আচরণবিধিগত অবস্থানের সঙ্গে আর্থ রাজনৈতিক অবস্থানের মধ্যে একটা পার্থক্য ছিলই। সুতরাং এম এস শ্রীনিবাস দেখিয়েছেন যে জাতিগোষ্ঠীর ক্ষমতার তিনটি প্রধান অঙ্গ: আচার, বিধি, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা। একটির ক্ষেত্রে ক্ষমতাবান হলে অন্য দুটির ক্ষেত্রে ক্ষমতা লাভ হতে বাধ্য ছিল। তার মানে এই নয় যে এই ধারণা থেকে কোনো ধরনের বিচ্যুতি কখনো ঘটেনি। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে অর্থনৈতিক অবস্থান সম্পন্ন জাতির হিন্দু সমাজে আচরণবিধি সম্মত অবস্থান উচ্চ নয়, আবার তেমনি আচরণবিধি সম্মত উচ্চ অবস্থানরত কোনো জাতি অর্থনৈতিকভাবে অত্যন্ত কিন্তু দরিদ্র আছে। এটা বলাই যায় এখনো বর্তমানে আমাদের রয়েছে যে আমরা হিন্দু সনাতন ধর্মে যেটা রয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি। এবার ব্রাহ্মণ বলেই সে কিন্তু খুব উচ্চ অর্থনৈতিক দিক থেকে খুব স্বয়ংসম্পূর্ণ সেটা কিন্তু নয়। আবার আমরা যদি বলি যে ক্ষত্রিয়র থেকে ব্রাহ্মণ অনেকটা অর্থনৈতিক দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ, সেটা হবে না। আবার দেখা গেলো যে এখন যেটা দেখা যায় যে অনেক ব্রাহ্মণের থেকেও কিন্তু অনেক ক্ষত্রিয় তাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা মজবুত বা শক্তিশালী হয়ে আছে। সেম একই রকম আমরা বলতে পারি যে বৈশ্য বা শূদ্র তারাও কিন্তু দেখা গেলো অনেক ক্ষেত্রে বা অনেক স্থানে কিন্তু সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করি যে তারাও অর্থনৈতিক দিক থেকে কিন্তু পিছিয়ে নেই। এম এস শ্রীনিবাস দেখিয়েছেন নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠীর মধ্যে সংস্কৃতায়নের প্রক্রিয়া দুটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথম, দ্বিজ জন্ম হয়নি এমন জাতিগোষ্ঠীর উপর বৈদিক আচরণবিধি ব্যবহারের রীতি থাকলেও বৈদিক মন্ত্র উচ্চারণের উপর নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ দ্বিজ। ব্রাহ্মণদেরকে কিন্তু দ্বিজ বলা হতো, অর্থাৎ ব্রাহ্মণদের নাকি দুবার জন্ম হতো। যখন উপনয়ন হয় তখন নাকি ওদের আবার পুনর্জন্ম হয়, তাই বলা হতো দ্বিজ। তো এমন জাতিগোষ্ঠী রয়েছে যাদের উপনয়ন হয়নি বা দ্বিজ, যারা দ্বিজ নয় তাদেরকে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে বাধা দিত বা নিষেধ ছিল। এর ফলে বৈদিক আচরণবিধির সঙ্গে মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে আলাদা করায় ব্রাহ্মণ্য আচরণবিধি সব হিন্দু জাতিগোষ্ঠী এমনকি অস্পৃশ্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সুতরাং বৈদিক আচরণবিধি, কন্যাদানের রীতি থেকে শুরু করে নানা রীতি মহীশূর রাজ্যের সব অব্রাহ্মণ জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে বলে শ্রীনিবাস মনে করেন। মহীশূর যে জাতি রয়েছে তাদের মধ্যে কিন্তু এই প্রথাগুলো সমস্ত ছড়িয়ে পড়েছে, অর্থাৎ তারা কিন্তু সমস্ত কাজে তারা কিন্তু মন্ত্র উচ্চারণ, তাদের বিবাহের বিভিন্ন রীতিনীতি সমস্ত কিছু তারা কিন্তু নিয়ম মাফিক সকলেই সেটা করে যেত।
রাজ্যের সব অব্রাহ্মণ জাতির মধ্যে ছড়িয়ে পড়েছে বলে শ্রীনিবাস মনে করতেন। দ্বিতীয়ত, এই ধরনের বিবাহ অনুষ্ঠানে ব্রাহ্মণদের পৌরোহিত্য খুবই গুরুত্বপূর্ণ দিক। ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণ পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণ না করে মঙ্গলাত্মক ত্রস্ত পাঠের, যা ছিল উত্তর বৈদিক যুগের বৈশিষ্ট্য, মধ্য দিয়ে এই অনুষ্ঠানে কিন্তু পরিচালনা করতেন। শ্রীনিবাস সংস্কৃতায়ন ধারণাটির মধ্য দিয়ে দেখান শুধুমাত্র ব্রাহ্মণ আচরণবিধি নয়, ব্রাহ্মণ প্রতিষ্ঠান ও মূল্যবোধের অভিযোজন ঘটিয়ে নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠী নিজেদের জীবনে পরিবর্তন আনতেন। শ্রীনিবাস মহীশূর রাজ্যের আত্মীয়তা বন্ধন ও সমাজে মহিলাদের অবস্থান ও বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে এই বিষয়টিকে কিন্তু তিনি তুলে ধরেন। তিনি দেখান ব্রাহ্মণরা বয়ঃসন্ধির আগেই তাদের কন্যাদান করতেন এবং যে পিতামাতা তাদের কন্যার বিবাহ এই সময়ের পরে দিতে না পারেন তারা সামাজিক নিন্দার মুখে পড়েন এবং কোনো ব্রাহ্মণ বিধবাকে মাথা ন্যাড়া করতে হয়। সব ধরনের গয়না সাজসজ্জা বিসর্জন দিতে হয় তাদের, সেই সকল মহিলাদের। তুলনামূলকভাবে নিম্ন অবস্থারত জাতিগোষ্ঠীর বিবাহ প্রতিষ্ঠান বা যৌনতা সম্পর্কিত ভাবনা অনেক উদার ছিল। তাদের মধ্যে উত্তর বয়ঃসন্ধিকাল বিবাহের রীতি আছে, তাদের মধ্যে বিধবাদের মাথা ন্যাড়া করার কোনো রীতি নেই, এমনকি তাদের মধ্যে বিধবা বিবাহ ও বিবাহ বিচ্ছেদের রীতিও কিন্তু সেই সময় প্রচলন দেখা গিয়েছে। কিন্তু সংস্কৃতায়নের মধ্য দিয়ে এই নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠী যখন তার অবস্থানের উন্নতি ঘটায়, তখন ব্রাহ্মণের বিবাহ ব্যবস্থা, যৌনতা সম্বন্ধীয় রীতিনীতি ও আত্মীয়তা বন্ধনের আচরণবিধিকে তারা মেনে নেন বা মেনে চলেন। সংস্কৃতায়ন বলতে শুধুমাত্র নিম্ন অবস্থানরত জাতির নতুন রীতিনীতি ও প্রথা অনুসরণ করা নয়, নতুন ধারণা ও মূল্যবোধ গ্রহণ করাকেও বোঝায়। কর্ম, ধর্ম, পাপ, মায়া, সংস্কার, মোক্ষ, সাংস্কৃতিক ধর্ম সাহিত্যে এগুলি খুবই গুরুত্বপূর্ণ ধারণা। সংস্কৃতায়িক মানুষ নিজেদের মধ্যে কথা বলার সময় এই ধারণাগুলির ব্যবহার শুরু করেন। সংস্কৃতায়িত হতে চাওয়া সাধারণ মানুষের কাছে সাংস্কৃতিক গল্পের মধ্যতা পৌঁছায়। যেমন নিরক্ষর মানুষের কাছে তা হরিকথার মধ্য দিয়ে পৌঁছায়, অর্থাৎ কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে হরিকথা শোনার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে সংস্কৃত ধারণাগুলি পৌঁছে যায়। অর্থাৎ নিরক্ষর মানুষরা যে সংস্কৃত যে ভাষাগুলো, সেগুলো যেগুলো উচ্চারণ বা যে মন্ত্র পাঠ করতে পারে না, সেগুলো বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সেই হরিকথাগুলো তাদের মধ্যে কিন্তু পৌঁছে যায় সংস্কৃতে ধারণাগুলি। এম.এন. শ্রীনিবাস দেখান প্রাক ব্রিটিশ অর্থনৈতিক ব্যবস্থার অর্থের যোগান ছিল সীমিত। গ্রামীণ এলাকায় বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক বিশেষীকৃত ছিল না। অনেক সময় তাদের মর্যাদার উপর তা নির্ভরশীল ছিল। ব্রিটিশদের আগমনের ফলে অর্থভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন হওয়ার সঙ্গে জন্মের ভিত্তিতে ব্যক্তির গোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থার অংশগ্রহণ আর সীমিত থাকলো না বা ছিল না। এর ফলে জাতি ব্যবস্থার অনমনীয় কাঠামো কিছুটা হলেও শিথিল হয়ে পড়ে এবং নতুন কিছু মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তিনি আরো দেখান যে অর্থনৈতিক উন্নতি সাধনের সঙ্গে একটি গোষ্ঠীর জীবনধারা ও প্রথা সংস্কৃতায়নের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে। কখনো কোনো গোষ্ঠী রাজনৈতিক শক্তি সঞ্চয় করে সংস্কৃতায়িত হতে পারে। যেমন তিনি দেখান মহীশূর রাজ্যের রামপুরা গ্রামে অস্পৃশ্য গোষ্ঠীর নবপ্রজন্মের হাত ধরে ধীরে ধীরে সংস্কৃতায়িত হয়ে উঠেছে। সংস্কৃতায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিম্ন অবস্থানত কোনো হিন্দু জাতি, উপজাতি বা অন্য কোনো গোষ্ঠী নিজেদের প্রথা, আচরণবিধি ও ভাবাদর্শ ও জীবনধারার পরিবর্তন এনে উচ্চ অবস্থানরত বিশেষত দ্বিজদের বা ব্রাহ্মণদের সামাজিক মর্যাদার উন্নীত হতে চেষ্টা করে। সাধারণভাবে উচ্চ সামাজিক অবস্থান পাওয়ার আশা আঞ্চলিকভাবে নিম্ন অবস্থানত কোনো জাতিগোষ্ঠী করে থাকে। কিন্তু এই উচ্চ অবস্থানে উন্নীত হওয়ার প্রচেষ্টা যেমন দীর্ঘ সময় ধরে চলে, তেমনি উচ্চ অবস্থানের স্বীকৃতিও তাড়াতাড়ি আসে কিন্তু না। বস্তুবাকে তা দুটি প্রজন্ম ধরে, কখনো আর তারও বেশি ধরে চলতে থাকে। এই দুটি প্রজন্ম নয়, আরও বেশ কয়েকটা প্রজন্ম ধরে অনেক সময় কিন্তু এটা চলতে থাকে।
আবার কখনো দেখা যায় কোনো নিম্ন অবস্থানরত জাতিগোষ্ঠী তার সামাজিক অবস্থানের উন্নতি চাইলেও তার আঞ্চলিক পড়শিরা হয়তো তা মেনে নিতে পারেন না। এই ধরনের বিতর্ক শুধুমাত্র যে মতামত প্রদানের ক্ষেত্রেও সীমাবদ্ধ থাকে এমন নয়, এর ব্যাপ্তি প্রাতিষ্ঠানিক অভ্যাসের ক্ষেত্রেও বিস্তৃত থাকে। যেমন এম.এন. শ্রীনিবাস দেখিয়েছেন, মহীশূরের হরিজন জাতিগোষ্ঠী রান্না করা খাবার বা খাওয়ার জল কোনোটাই তাদের থেকে সামাজিকভাবে উচ্চ অবস্থানরত জাতিগোষ্ঠী স্মিথদের থেকে গ্রহণ করেন না। আবার কৃষক সম্প্রদায়ভুক্ত ওক্কালিগা জাতি বা কুরুবা জাতি মোষপালক সম্প্রদায় যারা মর্ক ব্রাহ্মণের থেকে রান্না করা খাবার ও খাওয়ার জল গ্রহণ করে না। সংস্কৃতায়ন বস্তুত একটি উলম্বী সচলতা প্রদানকারী প্রক্রিয়া। এখানে মনে রাখা দরকার যে সংস্কৃতায়নের সঙ্গে সম্পৃক্ত সচলতা সমগ্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র অবস্থানগত পরিবর্তন আনতে পারে, অন্য কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন কিন্তু আনতে পারে না। অর্থাৎ এই প্রক্রিয়ার ফলে একটি জাতি তার এলাকার অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় উলম্বী সচলতা প্রসূত উচ্চ মর্যাদা ভোগ করে, সার্বিক ক্রমশ কাঠামোর আঙ্গিকে কোনো রকম পরিবর্তন কিন্তু করে না। তোমরা জানো সেটা। সংস্কৃতায়নের ফলে ক্রমোচ্চ ব্যবস্থাটি কোনো পরিবর্তন কিন্তু ঘটে না। আমাদের মধ্যে এখন মানে কতটা পরিবর্তন ঘটেছে আমরা কিন্তু সেটাও জানি না। আমাদের যা আমাদের যা রীতিনীতি, আমাদের যা আচার ব্যবহার এখন কিন্তু সব আমাদের মিক্সড হয়ে গেছে, সেটাই বলছে। এম.এস. শ্রীনিবাস পরবর্তীকালে বিশদভাবে দেখিয়েছেন যে সংস্কৃতায়ন প্রক্রিয়া শুধুমাত্র হিন্দু জাতিগোষ্ঠীর উলম্বী সচলতার ক্ষেত্রেই প্রযোজ্য এমন কিন্তু নয়। এই সচলতা পশ্চিম ভারতের ভিল উপজাতিদের মধ্যে, মধ্যভাগের গোন্ড ও ওরাওদের মধ্যে, এমনকি হিমালয় পাহাতিদের মধ্যেও ঘটে। সেক্ষেত্রে কোনো উপজাতি গোষ্ঠী হিন্দু সমাজের মধ্যে জাতিগোষ্ঠী মর্যাদা প্রত্যাশা করে। সনাতনী ব্যবস্থায় হিন্দু হয়ে ওঠার একমাত্র পথ ছিল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়া, এবং সেক্ষেত্রে সচলতা ঘটত কোনো গোষ্ঠীর বা পরিবারের, কখনো কোনো ব্যক্তির কিন্তু ঘটত না। সংস্কৃতায়ন সংস্কৃতি ও সামাজিক সচলতার একটি প্রক্রিয়া। এটি একটি সামাজিক পরিবর্তনের দেশজ উৎস। সামাজিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে সংস্কৃতায়ন প্রত্যাশিত সামাজিকরণের বিশ্বজনীন প্রেরণা বা যা ভবিষ্যতে উচ্চ গোষ্ঠীর সংস্কৃতির অনুসরণ করে থাকে। বিশেষ অর্থে সংস্কৃতায়ন হিন্দু ঐতিহ্যের ঐতিহাসিকতার সঙ্গে যুক্ত, অর্থাৎ কৃষ্টি মিশ্রণের মাধ্যমে উলম্বী সচলতা প্রাপ্তি ঘটতে পারে। শ্রীনিবাস সে কারণে সংস্কৃতায়ন ধারণাটি দুটি অর্থে ব্যবহার করেছেন। ঐতিহাসিক বিশেষতার দৃষ্টিভঙ্গি থেকে সংস্কৃতায়ন ভারতীয় ইতিহাসে সেই সব প্রক্রিয়া যা জাতির মর্যাদার পরিবর্তন সাধক একটি প্রক্রিয়া। আঞ্চলিক প্রেক্ষিতে দৃষ্টিভঙ্গি থেকে সংস্কৃতায়ন একটি সমকালীন প্রক্রিয়া, যেখানে সংস্কৃতি অনুকরণের মাধ্যমে নিম্ন অবস্থানত জাতিগোষ্ঠীর উচ্চ অবস্থানত জাতিগোষ্ঠীর মর্যাদার উন্নীত হওয়ার চেষ্টা সর্বদা করে থাকে। এই প্রসঙ্গে কথা বলা দরকার যে সংস্কৃতায়ন কোনো সমরূপ প্রক্রিয়া নয়। তার কারণ সাংস্কৃতিক রীতিনীতি ঐতিহ্যবাহী নানান ধারার বা উপজাতি, এমনকি ইসলামী ধারার সঙ্গে বিচিত্র রূপ নেয়। যেমন কোনো কোনো অঞ্চলে নিম্ন মর্যাদা সম্পন্ন জাতিগোষ্ঠী উচ্চ মর্যাদা সম্পন্ন জাতিগোষ্ঠী যেমন ক্ষত্রিয়দের জীবনধারা অনুকরণ করে, আবার অন্য কোনো অঞ্চলে উপজাতি গোষ্ঠী হিন্দু জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুকরণ করে। মানে বিভিন্ন অঞ্চলে কিন্তু এটা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন হতে পারে। এমনকি কোনো কোনো বিশেষ ক্ষেত্রে মুসলিমদের সাংস্কৃতিক জীবনধারার অনুকরণও ঘটে। তবে ইসলামী সংস্কৃতির ধারা হিন্দু সমাজের বাইরের ক্ষেত্র হওয়ার সেটা সংস্কৃতায়ন প্রক্রিয়ার মধ্যে কিন্তু পড়ে না। এভাবে শ্রীনিবাস ব্রাহ্মণ্য রীতিনীতি, আচরণবিধি ও প্রথার অনুকরণকে সংস্কৃতায়ন বলে সংজ্ঞায়িত করলেও পরবর্তীকালে অঞ্চল বিশেষে আর্থ রাজনৈতিক ক্ষমতাশালী গোষ্ঠী নিরিখে উলম্বী সচলতার একটি প্রক্রিয়া হিসেবে সংস্কৃতায়ন ধারণাটিকে তিনি তুলে ধরেছিলেন। এছাড়া সংস্কৃতায়ন একটি ধারণা হিসেবে ভারতীয় সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়া যে একটি বিশেষ দিক তুলে ধরেছিল তা বলাই কিন্তু বাহুল্য। কিন্তু এই ধারণার প্রবর্তনের মধ্য দিয়ে ভারতীয় সমাজতত্ত্বে এমন এক বিবর্তনের ঝড় ওঠে যা এখনো থামেনি। এটি এমন একটি ধারণা যা ভারততত্ত্ববিদ ও ভারতীয় সংস্কৃতির ঐতিহাসিক, সমাজতাত্ত্বিক ও নৃতাত্ত্বিকদের কাছে সমানভাবে গুরুত্ব পেয়েছিল। সংস্কৃতায়নের ঐতিহাসিক প্রেক্ষাপট রাঘবন, চানানা,
হারপার, স্টাল প্রভৃতি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এদের ঐতিহাসিক বিশ্লেষণে সংস্কৃতায়ন প্রক্রিয়াটি বাস্তব সমর্থন পাওয়া যায়। এর পাশাপাশি এদের লেখা সংস্কৃতায়ন ধারণাটি প্রাসঙ্গিক ফাঁকগুলি এবং সীমাবদ্ধতার প্রসঙ্গেও কিন্তু প্রসঙ্গত উঠে কিন্তু আসে। যেমন জানানা দেখান পাঞ্জাবে শুধুমাত্র হিন্দু নয়, পার্সিয়ান সংস্কৃতিতে অনুকরণ প্রক্রিয়া একটি মডেল হতে পারে। একইভাবে অন্যান্য সমাজবিজ্ঞানীরাও সংস্কৃতায়ন প্রক্রিয়াকে আর্থসামাজিক বঞ্চনার প্রেক্ষাপটে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। যেমন সামাজিক মর্যাদার সচলতার ক্ষেত্রে আর্থিক উপায়ে অপ্রতুলতা থাকলেও আচরণবিধি অনুকরণের মাধ্যমে সামাজিক মর্যাদা উন্নয়ন প্রসঙ্গ কিন্তু গুরুত্ব পেতে পারে বলে তারা কিন্তু মনে করেছেন। এছাড়াও শ্রীনিবাস নিজের সংস্কৃতি ধারণাটি একটি সংস্কৃতি বা অবস্থান বিশিষ্ট ধারণা হিসেবে তুলে ধরেছিলেন। তিনি কখনোই এই ধারণাটি সামাজিক পরিবর্তনের একটি কাঠামোবদ্ধ রূপ হিসেবে তুলে ধরেন। সংস্কৃতি ধারণাটির মধ্যেই শ্রীনিবাস স্বীকার করেছেন যে সামাজিক ব্যবস্থার উপর বহু ধরনের চাপ থাকে এবং এগুলি কাঠামোবদ্ধ চাপ হিসেবে কার্যকর হয়ে থাকে। এ কারণেই সংস্কৃতি ধারণাটির সঙ্গে কর্তৃত্বকারী গোষ্ঠী ধারণাটি সংযুক্ত। কিন্তু কর্তৃত্বকারী গোষ্ঠী ধারণাটি কোনোভাবেই সংস্কৃতায়ন ধারণাটির মধ্যে গতিময়তা নিয়ে আসতে পারেনি বলে দুবে ও উমেন মনে করেন। তাদের মতে কর্তৃত্বকারী জাতি বা গোষ্ঠী ধারণাটি ক্রমশ ব্যবস্থা নিম্নতর গোষ্ঠীর সংস্কৃতায়ন এটি একটি মডেল হয়ে উঠেছে। সেক্ষেত্রে সাংস্কৃতিক সচলতা ও ক্ষমতার একটি কার্যকরী ধারণা হয়ে উঠেছে, এর বেশি কিন্তু নয়। অর্থাৎ সংস্কৃতায়ন বলতেই বিভিন্ন অঞ্চলে উচ্চ জাতিগোষ্ঠীকে অনুকরণ করাটাই হচ্ছে সংস্কৃতায়ন, যেটা এম এন শ্রীনিবাস কিন্তু প্রথম তুলে ধরেছিলেন। সেই শ্রীনিবাসই প্রথম তুলে ধরেছিলেন যে সংস্কৃতায়ন এই ধারণাটি, এবং তিনি 1952 সালে রিলিজিয়ান্স অ্যান্ড সোসাইটি অ্যামাং দ্য কুকস অফ সাউথ ইন্ডিয়ান গ্রন্থে কিন্তু এই সংস্কৃত ধারণাটি তুলে ধরেছিলেন। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু আলোচনা করব।